আসসালামু আলাইকুম। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ১৯৯৪ সালে তার আরামদায়ক ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের চাকরি ছেড়ে তার নিজের স্টার্টআপ শুরু করেন। সেই সময় ইন্টারনেট দ্রুত গতিতে জনপ্রিয় হয়ে উঠছিল। তাই তিনি ভাবলেন যে এখনই সময় ইন্টারনেট সম্পর্কিত কোনো কিছু করার। তার মাথায় একটা আইডিয়া আসলো। তিনি একটি অনলাইন স্টোর বানানোর পরিকল্পনা করলেন, যেখানে তিনি বই বিক্রি করবেন। তো শুরুর দিকে তার স্টোরটির নাম রাখা হয়েছিল কাডাব্রা। নামটা এতই অদ্ভুত ছিল যে সেই সময় তার গ্রাহকদের ফোন করা হলে তার গ্রাহকরা কোম্পানির নাম চিনতে বা বুঝতে পারতেন না। তখন সবাই তাকে বললেন যে আমাদের এই নামটা পরিবর্তন করতে হবে। তখন জেফ বেজোস নতুন নতুন নাম নিয়ে ভাবতে শুরু করলেন। তিনি বেশ কয়েকটি ডোমেন রেজিস্টার করলেন। সর্বশেষে তিনি অ্যামাজন নামটি নির্বাচন করলেন, কারণ অ্যামাজন হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় রেন ফরেস্ট। ইভেন অ্যামাজন হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় নদী। আর জব বেজোস ভেবেছিলেন তার বুক স্টোরটিও হবে পৃথিবীর সবচাইতে বড় এবং লার্জেস্ট বুক স্টোর। মজার ব্যাপার হলো, প্রায় ৩০ বছর পর আজ অ্যামাজন শুধুমাত্র একটি বড় বুক স্টোরই নয়, বরং বিশ্বের সবচাইতে বড় অনলাইন শপিং সেন্টার। অ্যামাজনের এছাড়াও বিভিন্ন বিজনেস রয়েছে, যেমন অ্যামাজন প্রাইম, বিশ্বের অন্যতম একটি বড় ওটিটি প্ল্যাটফর্ম। অ্যামাজন ওয়েব সার্ভিস রয়েছে অ্যামাজন অ্যালেক্সা, অ্যামাজন কিন্ডার, অ্যামাজন মিউজিক, অ্যামাজন ড্রাইভ, অ্যামাজন পে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অ্যামাজন ফ্রেশ নাম দিয়ে মুদি দোকানের পণ্য সামগ্রীও অ্যামাজন তার গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। একটা সময় অ্যামাজন তার ফোন অ্যামাজন ফায়ার বাজারে আনার চেষ্টা করেছিল, যদিও সেটি তখন ব্যর্থ হয়। তবুও আজ শুধুমাত্র অ্যামাজন একটি অনলাইন স্টোর নয়, বরং বহু ক্ষেত্রে বিস্তৃত একটি সফল কোম্পানি। কিভাবে এটা সম্ভব হলো? অ্যামাজনের বিজনেস মডেল কি? আসুন আজকের আলোচনায় আমরা সেটা বোঝার চেষ্টা করি। শুরুর দিকে অ্যামাজন শুধুমাত্র একটি বই বিক্রি করার ওয়েবসাইট ছিল, যার সবচাইতে বড় একটি সুবিধা ছিল একই ওয়েবসাইটে গ্রাহকরা হাজার হাজার বই পেতেন, যা সত্যিই তখন খুব প্রয়োজন ছিল। অ্যামাজন স্টার্টআপ হওয়া সত্ত্বেও শুরু থেকেই অ্যামাজন ছিল সফল। ১৯৯৫ সালে ওয়েবসাইটটি চালু করা হয়। ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে অ্যামাজনের গ্রাহক সংখ্যা ছিল ১,৮০,০০০। তখন তাদের ওয়েবসাইটটা দেখতে অনেকটা এরকম ছিল। ১৯৯৭ সালে অ্যামাজনের আয় ছিল $১,৪৮,০০,০০০। তখন জেফ বেজোস সিদ্ধান্ত নিলেন তিনি চান না অ্যামাজন একটি ব্যক্তিগত কোম্পানি হিসেবে থাকুক, তিনি চান অ্যামাজন একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হোক। ১৯৯৭ সালে অ্যামাজন একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয় এবং ১৯৯৮ সালে গিয়ে অ্যামাজনের আয় বেড়ে দাঁড়ায় $৬০০ মিলিয়ন। অ্যামাজনের সাফল্যের দুটি মূল কারণ রয়েছে। একটি হচ্ছে অ্যামাজন তাদের গ্রাহকদের বিশাল সুবিধা দিচ্ছিল, তখন তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। আর দ্বিতীয়টি হচ্ছে ফ্লাইহুইল ইফেক্ট। অ্যামাজনের বিজনেস মডেলটি ফ্লাইহুইলের মতো হয়ে গিয়েছিল। তাদের ওয়েবসাইটে লক্ষ লক্ষ বই ছিল, যার কারণে গ্রাহকরা খুশি হচ্ছিল, আর গ্রাহকরা খুশি হচ্ছিল বিধায় আরও গ্রাহক তাদের ওয়েবসাইটে আসতেছিল। যখন অ্যামাজন আরও মুনাফা করছিল, তখন তারা সেই টাকা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাহকের অভিজ্ঞতা বৃদ্ধি এবং প্রোডাক্টের দাম কম রাখার জন্য ব্যবহার করছিল। কারণ এটি ছিল দাম কম রাখার খেলা। যত কম দামে বই বিক্রি হবে, তত বেশি গ্রাহক ও বিক্রেতা তাদের ব্যবহার করবে। এভাবে একটি বিজনেস মডেল তৈরি হয়েছিল। ১৯৯৮ সালে বেজোস একই কৌশল ব্যবহার করে শুধু বইই নয়, বরং গেমস ও মিউজিক বিক্রি করার কথাও ভাবেন। ১৯৯৮ সালে অ্যামাজনে বইয়ের পাশাপাশি গেমস ও মিউজিক বিক্রি শুরু হয়। তার এই আইডিয়া তখন ব্যাপক সফল হয়েছিল। এমনকি ১৯৯৯ সালে টাইমস ম্যাগাজিনে পার্সন অফ দ্য ইয়ার হয়েছিলেন জেফ বেজোস। তার ছবি ছাপা হয়েছিল প্রথম পাতায়। সময়ের সাথে সাথে অ্যামাজন ছোট বড় বহু আইডিয়া গ্রহণ করছিল কোম্পানির প্রবৃদ্ধি বৃদ্ধি করার জন্য। এর মধ্যে একটি আইডিয়া ছিল ওয়ান ক্লিক বাটন। আপনি এখন অ্যামাজনে কোনো কিছু পারচেস করতে গেলে দেখবেন যে অ্যাড টু কার্টের নিচে একটি বাই নাও উইথ ওয়ান ক্লিক বাটন অপশন রয়েছে। আপনি এই অপশনের মাধ্যমে একটি ক্লিকের মাধ্যমে পণ্য কেনাকাটা করতে পারবেন। এই বাটনের মাধ্যমে গ্রাহকরা এমন সমস্ত পণ্য অনেক সময় ক্রয় করে ফেলে যেটা আসলে তার প্রয়োজনই নেই। তবে হ্যাঁ, আপনি যদি এই অপশন ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনার ইনফরমেশন, যেমন আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যামাজনে সেভ থাকতে হবে। তার জন্য অবশ্যই আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে। এই বাটনটি নিজেই ছিল একটি অসাধারণ আইডিয়া এবং এটি এতটাই সফল হয়েছিল যে ১৯৯৯ সালে জেফ বেজোস এই প্রযুক্তিটির প্যাটেন্ট করিয়ে নেন। এর মাধ্যমে তার গ্রাহকরা যাই পারচেস করছিল, অ্যামাজন সেটি লক্ষ্য করছিল এবং তার উপর ভিত্তি করে গ্রাহকদের প্রোডাক্টের জন্য সাজেশন দিতে শুরু করে। ধরুন আপনি একটি ক্যামেরা পারচেস করেছেন, এখন আপনাকে একটি লেন্স ক্রয় করার জন্য সাজেশন দিচ্ছে, বা আপনি একটি লেন্স ক্রয় করেছেন, এখন আপনাকে ক্যামেরার ক্লিনারের জন্য সাজেশন দিচ্ছে। তো অ্যামাজন তখন তার গ্রাহকদের ক্রয়ের অভ্যাসের উপর ভিত্তি করে টার্গেটেড অ্যাড বা টার্গেটেড বিজ্ঞাপন দেখানো শুরু করেছিল। এর ফলে তাদের বিক্রয় পূর্বের চাইতে বহুগুণ বেড়ে যায় এবং তাদের আয়ও আগের চাইতে অনেক গুণ বেড়ে যায়। কোনো কিছু ক্রয় করার জন্য যদি একাধিক বাটনে ক্লিক করতে হয়, তাহলে আপনি সেটা ভাবার সময় পান।
কিন্তু আপনি যখন এক ক্লিকে কোনো প্রোডাক্ট পারচেস করে ফেলেন, তখন আপনি সেই ভাবার সময়টুকু পান না যে আসলে কি এই প্রোডাক্টটা আপনার প্রয়োজন, আপনি কি সত্যি এই প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন, আপনি কি সত্যিই চান এখন এই প্রোডাক্টটা ক্রয় করতে। তো এই সুবিধার জন্য অ্যামাজনের দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এই ওয়ান ক্লিক বাটন অন্যান্য কোম্পানিও ব্যবহার করতে চেয়েছিল। বার্নেস অ্যান্ড নোবেলস নামে একটি কোম্পানি এই ওয়ান ক্লিক বাটন ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু যেহেতু এই বাটনের প্যাটেন্ট অ্যামাজনের হাতে ছিল, তারা মামলা হেরে যায়। শুধুমাত্র অ্যামাজনই এই একমাত্র কোম্পানি ছিল যে কোম্পানি এই ওয়ান ক্লিক বাটনটি ব্যবহার করতে পারত। জেফ বেজোস শুধুমাত্র বুক এবং গেমসেই সীমাবদ্ধ থাকতে চাননি, তিনি চেয়েছিলেন অ্যামাজনের মাধ্যমে সব কিছু বিক্রি হোক। এই মার্কেট প্লেসের মাধ্যমে যে কোনো বিক্রেতা তাদের পণ্য বিক্রি করতে পারো। এর সুবিধা হলো বিক্রেতারা অ্যামাজনের মাধ্যমে যা কিছু বিক্রি করতো তার একটি অংশ অ্যামাজন কমিশন হিসেবে পেত, যা ছিল সবচেয়ে বড় বেনিফিট। কারণ সাধারণভাবে অ্যামাজন যদি কোনো প্রোডাক্ট তৈরি করতো এবং সেই প্রোডাক্ট বিক্রি করতে চাইতো, তাহলে তার প্রচুর পরিমাণ ক্যাপিটাল বিনিয়োগ করতে হতো, তার সেই প্রোডাক্ট সেল করার আগে তার স্টোরেজ করতে হতো, স্টোরেজের প্রয়োজন হতো। কিন্তু যখন কোনো থার্ড পার্টি কোনো ব্যক্তি বা কোনো বিক্রেতা অ্যামাজন মার্কেট প্লেস ব্যবহার করে তাদের কোনো প্রোডাক্ট বিক্রি করছে এবং অ্যামাজন সেটার মাঝখান থেকে শুধু কমিশন পাচ্ছে, সেটা অ্যামাজনের জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক ছিল এবং এটাই ছিল অ্যামাজনের সবচাইতে বড় আয়ের উৎস। অ্যামাজনে এত পরিমাণ নতুন গ্রাহক ও বিক্রেতা যুক্ত হতে শুরু করে যে অ্যামাজনের ডেটা স্টোরেজে ঘাটতি পড়তে শুরু হয়। তখন জেফ বেজোস সিদ্ধান্ত নিলেন যে তারা অন্যের ডেটা স্টোরেজ ব্যবহার করবেন না, তারা নিজেরাই প্রযুক্তিতে বিনিয়োগ করবেন এবং নিজেদের ডেটা স্টোরেজ তৈরি করবেন। এই সিদ্ধান্ত থেকেই AWS বা অ্যামাজন ওয়েব সার্ভিসেসের জন্ম হয়। এটি এমন একটি ক্ষেত্র ছিল যেখানে প্রতিযোগিতা ছিল খুবই কম, আর এই ব্যবসাটি অ্যামাজনের এতটাই সফল হলো যে বর্তমানে এটি অ্যামাজনের সবচেয়ে লাভজনক ব্যবসা। অ্যামাজনের মোট আয়ের প্রায় 40% আসে হচ্ছে এখন অ্যামাজন ওয়েব সার্ভিসেস থেকে। বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো যেমন হচ্ছে প্রিন্টারেস্ট, তারপরে হচ্ছে নেটফ্লিক্স, তারপরে হচ্ছে লিঙ্কডইন, এমনকি ফেসবুকও তার ডাটা স্টোরেজ হিসাবে AWSকে ব্যবহার করে। 2007 সালে জেফ বেজোস কিনলে নামের একটি ইবুক রিডার বাজারে নিয়ে আসে। আপনি শুনলে অবাক হবেন যে জেফ বেজোস বলেছিল কিনলে হবে হচ্ছে নন প্রফিট ডিভাইস, অর্থাৎ কিনলে বিক্রি করে অ্যামাজন কোনো প্রফিট করবে না। কিনলে তৈরি করতে যে পরিমাণ খরচ হবে এবং সেটা গ্রাহক পর্যন্ত পৌঁছাইতে যে পরিমাণ কস্টিং হবে, শুধু সেই প্রাইজেই কিনলে বিক্রি করবে অ্যামাজন। কিন্তু এখানে আসল বিষয় হচ্ছে কিনলের মাধ্যমে আপনি যে কোনো বই রিড করতে পারবেন না। কিনলের মাধ্যমে যদি আপনি কোনো বই রিড করতে চান, তাহলে সেই বইটা কিনতে হবে অ্যামাজন থেকে। অর্থাৎ এখানে অ্যামাজন কিনলে বিক্রি করে কোনো প্রফিট করছিল না, বাট বই বিক্রি করে সে প্রফিট করছিল। তার এই আইডিয়াটা দারুণ কাজ করে এবং এই আইডিয়ার ফলে এই ইবুক রিডারটা খুব কম মূল্যে সে বাজারে ছাড়তে পারে এবং এর খুব অল্প দিনের মধ্যে এটা অনেক বেশি সেল হয় এবং বর্তমানে বিশ্বের 1 নম্বর ইবুক রিডার হচ্ছে কিনলে। আপনারা খেয়াল করে দেখবেন অ্যামাজন যে সকল ক্ষেত্রে সফল হয়েছে, সব ক্ষেত্রে অ্যামাজনই ছিল প্রথম কোম্পানি। অর্থাৎ অ্যামাজন ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পেয়েছিল এবং তারা তা যথার্থই ব্যবহার করেছিল। অ্যামাজনই প্রথম অনলাইন বুক স্টোরেজ নিয়ে আসে এবং তারা সেখানে সফল হয়। ফার্স্ট মুভার অ্যাডভান্টেজের ক্ষেত্রে যে কোনো বিজনেসে সফলতা অর্জন করা তুলনামূলকভাবে একটু সহজ, কিন্তু সেই সফলতা ধরে রাখতে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। যে সকল ক্ষেত্রে অ্যামাজন ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পায়নি, সে সকল ক্ষেত্রে অ্যামাজনের ব্যর্থতা চোখে পড়ে। যেমন অ্যামাজন ফায়ার স্মার্টফোনটি 2014 সালে যখন অ্যামাজন বাজারে নিয়ে আসে, তার আগেই অ্যাপলের আইফোন 2007 সালে মার্কেটে চলে আসে। ইভেন এর কিছুদিন পরেই অ্যান্ড্রয়েডের স্মার্টফোনও মার্কেটে চলে আসে। তো 2014 সালে যেখানে অ্যান্ড্রয়েড এবং আইফোনের সাথে একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে, তখন অ্যামাজন তার স্মার্টফোন দিয়ে এই দুই অভিজ্ঞ প্রতিযোগীদের মোকাবেলা করতে পারেনি, যার কারণে অ্যামাজন ফায়ার ফোনটি টোটালি ব্যর্থ হয়। এমনই এক ঘটনা চোখে পড়ে ইন্ডিয়ান মার্কেটে ফ্লিপকার্ট 2007 সালেই ই কমার্স বিজনেস নিয়ে আসে, আর অ্যামাজন ইন্ডিয়াতে বিজনেস শুরু করে 2013 সালে। তো অ্যামাজন ইন্ডিয়াতে বিজনেস শুরু করার পূর্বেই ফ্লিপকার্ট তাদের একটা মার্কেট তৈরি করে ফেলেছিল এবং ইন্ডিয়ার ই কমার্সে ফ্লিপকার্ট তাদের একটা জায়গা বানিয়ে ফেলেছিল, যার কারণে অ্যামাজন যখন ইন্ডিয়াতে তাদের বিজনেস শুরু করে সে ফ্লিপকার্টকে বিট করতে পারেনি। 2020 সালের একটি ডাটায় দেখা যায় যে ফ্লিপকার্টে অ্যামাজন ইন্ডিয়ার থেকে ফ্লিপকার্টের গ্রাহক সংখ্যা প্রায় 3-4 গুণ বেশি এবং প্রফিটের ক্ষেত্রেও ফ্লিপকার্টের প্রফিট অ্যামাজন ইন্ডিয়ার চাইতেও 3-4 গুণ বেশি। 2005 থেকে 2021 সালের মধ্যে অ্যামাজনের কোয়ার্টারলি ইনকাম $100 বিলিয়ন অতিক্রম করে। করোনা ভাইরাসের সময় অ্যামাজন আরও বেশি
ইনকাম করতে শুরু করে, কারণ সেই সময় বাইরে সকল দোকানপাট বন্ধ ছিল, মানুষ ঘর থেকে বের হতো না, সবাই অ্যামাজনের মাধ্যমে অর্ডার করা শুরু করে। অ্যামাজনের সামনে একটি বিশাল সুযোগ সৃষ্টি হয়। এর মাধ্যমে জেফ বেজোস বিশ্বের একমাত্র ধনী ব্যক্তি হয়ে ওঠেন। অ্যামাজনের বিজনেস দুইটি মডেলে কাজ করে, একটি হচ্ছে 1P আর একটা হচ্ছে 3P। 1P মডেল হচ্ছে এমন একটি মডেল যেখানে অ্যামাজনই প্রোডাক্ট তৈরি করে, অ্যামাজনই প্রোডাক্ট স্টোরেজ করে এবং অ্যামাজনই প্রোডাক্ট বিক্রি করে এবং সেখান থেকে প্রফিট গেইন করে। আর 3P মডেলটি হচ্ছে এমন একটি মডেল যেখানে অ্যামাজন কোনো প্রোডাক্ট তৈরি করে না বা কোনো প্রোডাক্ট স্টোরেজ করে না, সেখানে থার্ড পার্টি বিক্রেতা অ্যামাজনের মার্কেট প্লেস ব্যবহার করে অ্যামাজন মার্কেট প্লেসের মাধ্যমে তার প্রোডাক্ট বিক্রি করে। তার মানে থার্ড পার্টি হচ্ছে তার প্রোডাক্ট তৈরি করছে, থার্ড পার্টি সেলারই হচ্ছে তার প্রোডাক্ট স্টোরেজ করছে, ইভেন সে শুধু তার প্রোডাক্ট বিক্রির জন্য অ্যামাজন মার্কেট প্লেসটি ব্যবহার করছে। অ্যামাজন এখানে শুধুমাত্র ক্রয় বিক্রয়ের জন্য একটা মার্কেট প্লেস হিসেবে কাজ করছে। আপনি জানলে অবাক হবেন যে অ্যামাজনের 1P মডেলে উল্লেখযোগ্য প্রফিট মার্জিন ছিল না, কারণ কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে সেখানে কস্টিং হতো, সেই প্রোডাক্টটা স্টোরেজ করতে, সংরক্ষণ করতে এবং সেই প্রোডাক্টটা তৈরির জন্য ক্যাপিটাল বিনিয়োগ করতে হতো। তো সব কিছু মিলে অ্যামাজনের 1P মডেলটা খুব বেশি প্রফিটেবল মডেল ছিল না। কিন্তু অপর দিকে যদি অ্যামাজন 3P মডেলটার দিকে আমরা দেখি, 3P মডেলটা সবচেয়ে বেশি প্রফিটেবল ছিল, কারণ এই ক্ষেত্রে অ্যামাজনের কোনো এক্সট্রা বিনিয়োগ ছিল না, শুধুমাত্র একটি ওয়েবসাইটের কস্টিংই ছিল। এই মার্কেট প্লেসের মাধ্যমে থার্ড পার্টি বিক্রেতা এসে তার প্রোডাক্ট বিক্রি করছে অ্যামাজন ব্যবহার করে, অ্যামাজনের মার্কেট প্লেস ব্যবহার করে, এর মাধ্যমে অ্যামাজন একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাচ্ছে, যেটা তার জন্য সবচেয়ে বেশি প্রফিটেবল ছিল। ইভেন দেখা যায় যে শুরুর দিকে অ্যামাজন 1P মডেলে বিজনেস শুরু করলেও 2018 সালের দিকে এসে অ্যামাজনের টোটাল বিক্রির 58% প্রফিট, অ্যামাজনের টোটাল প্রফিটের 58% প্রফিট আসে হচ্ছে অ্যামাজনের 3P মডেল থেকে। 2020 সালের ডাটা অনুযায়ী অ্যামাজন তার অ্যামাজন ওয়েব সার্ভিস থেকে প্রায় $200 বিলিয়ন আয় করেছিল। যদিও শুরুর দিকে অ্যামাজনে তেমন কোনো প্রফিট ছিল না, কারণ হচ্ছে জেফ বেজোস তার ইনকামের পুরোটাই বিনিয়োগ করত তার বিজনেস ডেভেলপমেন্ট এবং বিজনেস সম্প্রসারণের দিকে, যার কারণে দেখা যায় যে 2016, 17 বা 18 সাল পর্যন্ত অ্যামাজন তেমন খুব একটা প্রফিটেবল ছিল না। 2018 সালের পর থেকে অ্যামাজন প্রফিট করতে শুরু করে। ইভেন এখন বর্তমানে অ্যামাজন তার প্রফিটেবলের দিকে হচ্ছে গুরুত্ব দিচ্ছে। গত কয়েক বছরে অ্যামাজন প্রচুর পরিমাণে প্রফিট কামিয়েছে, আর এর সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে AWS এর, কারণ বর্তমানে অ্যামাজনের যে পরিমাণ প্রফিট আর্ন হয় তার 30%ও বেশি প্রফিট আসে হচ্ছে AWS থেকে। কিন্তু অ্যামাজনের বিজনেস সম্প্রসারণ থেমে নেই। অ্যামাজন তাদের নতুন একটি কোম্পানি নিয়ে এসেছে হচ্ছে অ্যামাজন লজিস্টিক, আর অ্যামাজন লজিস্টিক বর্তমানে ফেডেক্সের মতো কোম্পানির সাথে প্রতিযোগিতা করছে। আর এই সকল কারণেই আজকের দিনে অ্যামাজন $2.3 ট্রিলিয়ন একটি কোম্পানি হয়ে উঠেছে। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে অ্যামাজনের শুরু থেকে আজকে পর্যন্ত হচ্ছে অ্যামাজনের বিজনেস মডেল, বিজনেস জার্নি বা হিস্টোরি, যেটা আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, ভিডিওতে একটি লাইক করুন। আর যদি আপনাদের স্পেসিফিক কোনো বিজনেস সম্পর্কে জানার আগ্রহ থাকে বা জানতে চান, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।